নমস্কার, চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এই এবিপি আনন্দের স্টুডিওতে লাগাতার শুভময় মৈত্র বলুন বা বিশ্বনাথ চক্রবর্তীরা যেভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে, এই সময় দাঁড়িয়ে যেহেতু বুদ্ধিজীবীরা একেবারে নীরব, যারা পরিবর্তন চাইয়ের পোস্টারে জ্বলজ্বল করেছিল যে সমস্ত মুখগুলো, তারা এখন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটছেন, নতুবা বিভিন্ন ভাতার বিনিময়ে তারা ঘরে বসে রয়েছেন। একটা মোমবাতি তাদের কাছে এখন কম পড়ছে। কিন্তু এই সময় যে বিবেকের ডাক, সেই ডাকটা কিন্তু শুভময় মৈত্র এবং এই বিশ্বনাথ চক্রবর্তীরা নিয়মিত দিয়ে যাচ্ছেন। একটু বক্তব্য শুনুন। আজকে একেবারে এই সরকারকে ধুয়ে দিল এবং একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই সরকারের অপসারণে আরেকটা নতুন সরকার, সেটা কাদের হবে, বিজেপির না সিপিআইএমের, এখানে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে এবং ইঙ্গিতপূর্ণ কথাবার্তা রয়েছে। এর মধ্য থেকে বুঝে নিতে হবে। এই দুজনের বক্তব্যটা একটু মনোযোগ দিয়ে শুনলেই আপনারা নিশ্চিত তাদের ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য বা বক্তব্য বুঝতে পারবেন। ওইটাই তো আমার বক্তব্য, যে সমাজ এবং পুলিশ এবং প্রশাসন যদি কঠোর হাতে মোকাবিলা করে, কোনো 16 বছরের ছেলেকে তো গুলিবিদ্ধ হতে পারবে না। পুলিশের গুলি কিনা না সমাজ বিরোধীদের গুলি, সেটা ভাবতে হবে। বাচ্চা 16-17 বছরের ছেলেমেয়েরা যে যাচ্ছে, তার দায়িত্ব, মানে আমি আবার স্বাধীনতার পর থেকে আসছি না, কিন্তু রিসেন্ট টাইমে যে লুম্পেনাইজেশনের কথা বারবার আলোচনা হচ্ছে, এই লুম্পেনাইজেশন তো আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, এবং যেখানে ব্যাপক হারে লুম্পেনাইজেশন, সেখানে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি যে হয়তো পিছিয়ে আসছে, ব্যবস্থা নিচ্ছে না। আর যেখানে লুম্পেনাইজেশন কম, অর্থাৎ মাস্টারমশাইরা যাচ্ছেন, সেখানে আমাদের জাতীয় ভেজিটেবল বাঁশ হয়ে যাচ্ছে, বাঁশের লাঠির বাড়ি পড়ছে। দ্বিতীয়, লুম্পেনাইজেশন এবং কম্পিটিটিভ কমিউনালিজম কোরিলেটেড, অত্যন্ত স্বাভাবিক। যেখানে লুম্পেনাইজেশন হবে সেখানে এই ধরনের গোলমাল হবে, এবং সেই গোলমালের মাধ্যমে সামনের দিনে রাজনীতিটা বিবর্তিত হবে। অর্থাৎ গোটা ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে, এইভাবে গাড়ি পোড়ানোগুলো দেখানো হচ্ছে, তার মানে একদিকে প্রশাসন গাড়িগুলো পোড়াতে দিচ্ছে, অর্থাৎ বাবা গাড়ি পুড়ছে দেখে তুমি শান্ত হলে তো, আর অন্যদিকে সেই গাড়ি পোড়ানোটা দেখে উল্টো দিকে যারা, তারা মানুষকে বলছে তাহলে তুমি আমার পক্ষে এসো। ফলে পশ্চিমবঙ্গে শিক্ষকদের চাকরি নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে এই লুম্পেনাইজেশনের সঙ্গে কম্পিটিটিভ কমিউনালিজমকে কানেক্ট করে পশ্চিমবঙ্গের রাজনীতি বিবর্তিত হবে। তার মধ্যে আপনারা কতটুকু জায়গা পাবেন সে আশা আমার কাছে অত্যন্ত কম। টিআই অফিসে তিনি গোলমাল নিয়ে তিনি একেবারে পুলিশের কোনো দেখছেন না। তিনি দেখছেন যে শিক্ষকরা, কর্মকর্তারা, অর্থাৎ যারা ডিআই অফিসের শিক্ষকরা ওটা আয়োজন করেছিল, তারা উত্তেজনা বাড়িয়েছে, তাদের সংযত হতে হবে। আর মুর্শিদাবাদে তিনি বলছেন যে বাম আমলে এরকম অত্যাচার হয়নি। এইটাই তো প্রভোকেশন। এই ধরনের নেতারা সংখ্যালঘু মুসলিমদের ব্যবহার করেছে, দিনের পর দিন ব্যবহার করেছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, লাল গাড়িতে চড়েছে। আর সাধারণ মুসলমানরা তারা গরিব থেকেছে, তারা গুলি খেয়েছে, তাদেরকে হুলিগান করা হয়েছে, তাদেরকে মাঠে রাস্তায় মিছিলে নামানো হয়েছে। আমার এতদিনের রাজনীতি চর্চার অভিজ্ঞতায় বলছে, পুলিশ যদি পুলিশের দায়িত্ব না পালন করে, শেষ পর্যন্ত প্রতিঘাতটা তার উপরেই আছে। এই যে 3-4 দিন ধরে ললেসনেস অবস্থা তৈরি করে রাখলো শুধুমাত্র পলিটিক্যাল কারণে, যে পলিটিক্যাল মাস্টার বলেছে তোমাকে ওখানে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কেন? মানে সংখ্যালঘু আমার সমর্থক, আমার ভোটার, ফলে তাদের উপরে একটা হলো যে ওয়াকফ বিল। আমি তো এক্সপেক্ট করেছিলাম যে একটা বড় চর্চা হবে, কারণ ওয়াকফ মানে ওয়াকফ সম্পত্তিগুলো কারা দখল করে রেখেছে, পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি কারা দখল করে রেখেছে, একটার পর একটা তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম উঠেছে, মন্ত্রীদের নাম উঠেছে। আজকে আনন্দবাজারে অনলাইন থেকে প্রকাশিত হয়েছে যে কিভাবে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর মানে বিভিন্ন সম্পত্তির হিসাব দিয়ে বলছে যে পশ্চিমবাংলায় মুসলমানদের এই সম্পত্তিগুলো, ওয়াকফ সম্পত্তিগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা কিভাবে একটার পর একটা দখল করে রেখেছে, সেই নিয়ে তো চর্চা নেই। চর্চা হলো কমিউনিজম নিয়ে। আমি তো চাইছিলাম যে এই ওয়াকফ মানে বিলটাকে সামনে রেখে বা আইনটাকে সামনে রেখে রীতিমতন চর্চা হোক যে কাদের সাথে চর্চা হলে এই হিংসার রাস্তায় তো আসা যাবে না। চর্চা, আন্দোলন, প্রতিবাদ সর্বত্র হোক, কিন্তু এই হচ্ছে প্রতিবাদের। দেখুন, দুইজনের বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট যে 34 বছর বামেরা রাজত্ব করেছে, এই রকম অরাজক পরিস্থিতি কখনো তৈরি হয়নি, এরকম ললেসনেস কখনো তৈরি হয়নি। এবং বামেদের সময় এবং এই যে 2011 পর থেকে আজকে 2025 প্রায় 14 বছর, এই সময়টা যে ব্যাপক একটা তফাৎ দেখা যাচ্ছে, সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে এই সময়ের পরিপ্রেক্ষিতে, সেটা কিন্তু বলতে তারা কার্পণ্য বোধ করছেন না। এবং বামেদের আমলের যখন তারা তুলনামূলক আলোচনা করছেন
করছেন সেই সময় কিন্তু বামেদের রাজত্বকাল যে অনেক সুখকর ছিল, শান্তিপূর্ণ ছিল এবং সবাই সবার অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে পারত, এটা কিন্তু তারা বলতে কোনো সময় কার্পণ্য করেননি। দেখুন, এই সময়ে দাঁড়িয়ে যখন একটা বড় অংশের মানুষ যারা কিনা এই সরকারের এই যে দুর্নীতি বলুন বা এইরকম লনেসনেস বলুন বা প্রতিদিনের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া, এটাকে ভালোভাবে তো নিচ্ছেনই না, তাদের বিরুদ্ধে জনমত প্রবলভাবে গঠিত হচ্ছে। কিন্তু কারা সেই জায়গায় মানে এই সরকারের বিকল্প হিসাবে কারা উঠে আসতে পারে, সেখানে হয়তো একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে হিন্দু মুসলমান দিয়ে। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে, যেটা 34 বছরে কখনো হয়নি। হয়তো অনেক সময় খারাপ অবস্থা এসেছে, কিন্তু সেগুলোকে ওভারকাম করার জন্য কোনো সময় রাজনীতির মধ্যে এই ধর্মীয় বিভাজনটাকে প্রাধান্য দেওয়া হয়নি এবং এই জন্যই এখন সবাই হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এই সময়ের থেকে বামেদের সময়টা অনেক অনেক বেশি সুখকর ছিল এবং সেই সময়টার একটা প্রয়োজনীয়তা আবার অনুভব করছে। তাই একটা বড় অংশের মানুষ জোটবদ্ধ হচ্ছে এবং বুদ্ধিজীবীদের একটা বড় অংশ যারা শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত, তারাও কিন্তু এই সরকারকে আহ্বান করছেন। এইরকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।